হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ২৭ নং গদ্য অর্থাৎ জাদুঘরে কেন যাব এই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন লেখক আনিসুজ্জামান। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। এখানে বলা হয়েছে, তবে জাদুঘরের একটা সাধারণ লক্ষণ হচ্ছে যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্রেককারী এমন সব বস্তু সংগ্রহ করা। গড়পড়তা মানুষ তা দেখতে যায়, দেখে আপ্লুত হয়। এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। ঢাকায় আমাদের জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খান। অনেক আমন্ত্রিতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিতান্ত কনিষ্ঠ শিক্ষক আমিও ছিলাম। লক্ষ্য করলাম, শিক্ষামন্ত্রী তার ভাষণ পড়তে গিয়ে মুদ্রিত জাদুঘর শব্দের জায়গায় সর্বত্র মিউজিয়াম পড়ছেন। চা খাওয়ার সময়ে আমাদের শিক্ষক প্রতিম অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা আমাকে ডাকলেন। কাছে যেতে বললেন, গভর্নর সাহেবের একটা প্রশ্ন আছে, উত্তর দাও। গভর্নর জিজ্ঞাসা করলেন, মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? একটু হকচকিয়ে গিয়ে বললাম, স্যার, জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ। গভর্নর এবার রাগত স্বরে বললেন, মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে তা কি জাদু? আল্লাহর কালাম বলতে তার মনে বোধ হয়েছিল চমৎকার তুঘরা হরফে লেখা নুসরাত শাহের আশরাফপুর শিলালিপি ১৬ শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তরখণ্ড, যেটা রাখা হয়েছিল সকলের চোখে পড়ার মতো জায়গায়। যা হোক, গভর্নরের প্রশ্নের জবাবে আমি বললাম, স্যার, ওই অর্থে জাদু নয়, বিস্ময়ে জাগায় বলে জাদু। মা যেমন সন্তানকে বলে, ওরে আমার জাদুরে। ব্যাখ্যার পরের অংশটা যথার্থ কিনা সে বিষয়ে এখন সন্দেহ হয়। তবে আমার বাক্য শেষ করার আগেই গভর্নর হুঙ্কার দিলেন, না, জাদুঘর বলা চলবে না, মিউজিয়াম বলতে হবে। বাংলায়ও আপনারা মিউজিয়ামই বলবেন। তর্ক করা বৃথা। হুকুম শিরোধার্য করে আমি চ্যান্সেলরের সামনে থেকে পালিয়ে এলাম। জ পলায়েতে সজীবতী। আরও একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমারও তাই হলো। গভর্নরের সামনে থেকে চলে আসার পর মনে হলো, তাকে বললাম না কেন জাদু শব্দটা ফার্সি, তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন। আপনারা অনেকেই জানেন, জাদুঘর পুরোটাই ফার্সি, তবে জাদুঘরের ঘরটা বাংলা। উর্দুতে জাদুঘরকে বলে আজবখানা, হিন্দিতে অজায়েব ঘর, খানা ফার্সি, আজব, আজিব, আজায়েব আরবি। জাদু ও আজব শব্দের দোতনা আছে দুরকম, একদিকে কুহক, ইন্দ্রজাল, ভেলকি, অন্যদিকে চমৎকার, মনোহর, কৌতূহলোদ্দীপক। আমার ছেলেকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে। আর কি জাদু বাংলা গানে, দুরকম দোতনা প্রকাশ করে। বন্ধুরা, এরপর লেখক বলেছেন, বয়সের দোষে এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি। মোনায়েম খান যে সেদিন রাগ করেছিলেন এবং জাদুঘরের অন্য অনেক কিছু থাকা সত্ত্বেও যে তিনি আল্লাহর কালামের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন, এখন মনে হয় তার একটা তাৎপর্য ছিল। তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তাই জাদুঘরে সংরক্ষিত মুসলিম ঐতিহ্যমূলক নিদর্শন তাকে আকর্ষণ করেছিল এবং বাংলায় হিন্দু মুসলমান নির্বিশেষে জাদুঘরকে যেহেতু জাদুঘর বলে, তাই তিনি সেটা বর্জন করে মিউজিয়াম শব্দটি বাংলায় ব্যবহার করতে চেয়েছিলেন মুসলমানদের স্বতন্ত্র প্রয়োগ হিসেবে। জাদুঘরকে যদি তিনি আত্মপরিচয় লাভের ক্ষেত্র হিসেবে দেখে থাকেন, তাহলে মোটেই ভুল করেননি। অল্প বয়সে আমি যখন প্রথম ঢাকা জাদুঘরে যাই, তখন আমিও এক ধরনের আত্মপরিচয়ের সূত্র সেখানে খুঁজে পাই। অতটা সচেতনভাবে না হলেও বাংলা স্থাপত্য ও ভাস্কর্যের প্রাচীন নিদর্শনের সঙ্গে সেই আমার প্রথম পরিচয় ঘটে।
স্থাপত্যের নিদর্শন বলতে প্রধানত ছিল কাঠের ও পাথরের স্তম্ভ, আর ভাস্কর্য ছিল অজস্র ও নানা উপকরণে তৈরি। বন্ধুরা, এখানে দ্বিজাতি তত্ত্ব হচ্ছে মূলত ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভারতকে ধর্মীয় প্রাধান্যের ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার রাজনৈতিক মতবাদ। 20 শতকের 40-এর দশকে এ ধারণার উদ্গাতা তদানীন্তন মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্নাহ। এরপর স্থাপত্য বলতে বোঝায় ভবন, প্রাসাদ ইত্যাদি স্থাপনের কাজ বা এই সংক্রান্ত কলাকৌশল বা বিজ্ঞান, এবং ভাস্কর্য হচ্ছে ধাতু বা পাথর ইত্যাদি খোদাইয়ের শিল্প অর্থাৎ মূর্তি নির্মাণ কলা। এরপর লেখক আরও বলেছেন, বঙ্গদেশে অত যে বৌদ্ধ মূর্তি আছে সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পৌরাণিক লৌকিক অত যে দেবদেবী আছে তাও জানতাম না। মুদ্রা এবং অস্ত্রশস্ত্র দেখে বাংলায় মুসলিম শাসন সম্পর্কে কিছু ধারণা হয়েছিল। ঈসা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিলাম। পোড়ামাটির কাজও ছিল কত বিচিত্র ও সুন্দর। জাদুঘরের বাইরে তখন রক্ষিত ছিল নীল জাল দেওয়ার মস্ত বড় কড়াই। বন্ধুরা, এরপর লেখক আরও বলেছেন, নীল আন্দোলনের ইতিহাস কিছুটা জানতাম। কড়াইয়ের বিশালত্ব চিত্তে সম্ভ্রম জাগাবার মতো, কিন্তু তার সঙ্গে যে অনেক দীর্ঘশ্বাস ও অস্ত্রবিন্দু জড়িত সেটা মনে পড়তে ভুল হয়নি। ঢাকা জাদুঘরে যা দেখেছিলাম তার কথা বলতে গেলে পরে দেখা নিদর্শনের সঙ্গে জড়িয়ে যেতে পারে, কিন্তু বঙ্গের হাজার বছরের পুরনো ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির যে নমুনা সেখানে ছিল তা থেকে আমি বাঙালির আত্মপরিচয় লাভ করেছি। পরে তা শক্তিশালী হয়েছে কলকাতা জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে। বন্ধুরা, এখানে কলকাতা জাদুঘর হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত একটি জাদুঘর, যেটি প্রতিষ্ঠিত হয় 1814 সালে। এটি ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর নামেও সমাধিক পরিচিত। এছাড়া এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়াল মূলত রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত একটি স্মৃতিসৌধ। এর প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতা ময়দানের দক্ষিণ কোণে অবস্থিত সুরম্য শ্বেত পাথরে নির্মিত এই স্মৃতিসৌধ অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন। বন্ধুরা, আজ তাহলে গল্পের এ পর্যন্তই থাক। আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে। আর জাদুঘরে কেন যাব এই গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আমরা আবারও হাজির হব তোমাদের সামনে এর পরের এপিসোডে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএইটের সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। দ্বিজাতি তত্ত্ব হচ্ছে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভারতকে ধর্মীয় প্রাধান্যের ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার রাজনৈতিক মতবাদ। ঢাকায় জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খান। কলকাতা জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর নামেও সমাধিক পরিচিত ছিল। এই জাদুঘরটি কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর হলো কলকাতা জাদুঘর। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা ময়দানের দক্ষিণ কোণে অবস্থিত সুরম্য শ্বেতপাথরে নির্মিত একটি অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন। ভাস্কর্য হলো ধাতু বা পাথর খোদাইয়ের শিল্প বা মূর্তি নির্মাণ কলা।